Now gas solution degrees of freedom. Okay, degrees of freedom. এবার ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রে একটা কনফিউশন হয়। আমরা সাধারণত দুটো জানি, ডিগ্রিস অফ ফ্রিডম একটা হলো 3n ডিগ্রিস অফ ফ্রিডম, আরেকটা আমরা জানি ডিগ্রিস অফ ফ্রিডম F = C - P + 2। এটা সাধারণত ইউজড হয় ফর ফেস ইকুইলিব্রিয়াম। ওকে, যেটা হলো C হলো কম্পোনেন্ট অ্যান্ড P হলো ফেস অ্যান্ড +2। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু গ্যাস পড়ছি, তো সেক্ষেত্রে আমাদের এটা আমি ডিসকাস করছি না, ঠিক আছে? They are not discussed. We are discuss about this. Okay. So first one, the definition. The degrees of freedom of a molecule are defined as the independent number of parameters required to describe the state of the molecules completely. Okay, and each molecule has 3n degrees of freedom. Okay, so definition is that degrees of freedom of a molecule are defined as the independent number of parameters that should be required to describe the state of the molecules completely. ডিগ্রিস অফ ফ্রিডম বলতে বোঝায় কোনো মলিকিউলে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট নাম্বার অফ প্যারামিটার্স, যেগুলো কারো উপরে ডিপেন্ড করে না। ওকে, দে আর ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারো উপর ডিপেন্ড করে না। এইরকম কিছু প্যারামিটার আছে যেগুলো ওই গোটা মলিকিউলগুলোর স্টেটকে, ওর যে অবস্থা সেটাকে ডেসক্রাইব করার জন্য ইউজ হয়। এই ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার্সগুলোকেই বলা হয় ডিগ্রিস অফ ফ্রিডম। ওকে, ডিগ্রিস অফ ফ্রিডম বলতে কিছুই বোঝায় না, বলতে বোঝায় যে কোনো মলিকিউলের অবস্থা বোঝাতে যে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার্সের প্রয়োজন পড়ে ডেসক্রাইব করার জন্য, সেটাকে বলা হয় ডিগ্রিস অফ ফ্রিডম। অ্যান্ড ইচ মলিকিউল, প্রতিটা মলিকিউল হ্যাভ 3n ডিগ্রিস অফ ফ্রিডম। তাদের ডিগ্রিস অফ ফ্রিডম ভ্যালু ইজ 3n. n is the number of atoms. Okay, so each molecule has 3n degrees of freedom. So definition is the degrees of freedom of a molecule are defined as the independent number of parameters required to describe the state of the molecule completely. And each molecule has 3n degrees of freedom. Okay. So where আরেকটা কথা মনে রাখবে, n is the total number of atoms. কোথায়? in a molecule. Okay, so n is the total number of atoms in a molecule. Okay, in a one most of the cases in one mole যে মলিকিউলের যে ওর মলিকিউলার ফর্মুলার মধ্যে যতগুলো অ্যাটম থাকে, সাপোজ এখানে H2O, তার মধ্যে কতগুলো অ্যাটম আছে? n = 3, রাইট?
তো এরকম একটা মলিকুলার ফর্মুলার মধ্যে বা একটা মলিকুলার সংকেতের মধ্যে যতগুলো অ্যাটম থাকে ফর 1 মোল, আমাকে 1 মোলই ধরবো, তখন সেক্ষেত্রে সেই নাম্বারটাকে বলা হয় ক্যাপিটাল এন। এন ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন এ মলিকুল। ওকে, এবার এই ডিগ্রিজ অফ ফ্রিডম কে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো ট্রানজিশনাল মোড, আর ধরা হয় ভাইব্রেশনাল মোডস, আর কীভাবে ধরা হয় রোটেশনাল মোডস। ওকে, ভাইব্রেশনাল, রোটেশনাল অ্যান্ড ট্রানজিশনাল। এবার সবসময় মনে রাখবে ট্রানজিশনাল মোডস বলতে বোঝায় এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড এক্সিস। ধরো এক্স অ্যান্ড জেড এক্সিস, এটা যদি জেড হয়, ওয়াই হয়, এটা এক্স, এরকম যদি আমি দেখাই, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দে আর অল perpendicular to each other. ওকে, সো এদের প্রত্যেকে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তো এক্স ওয়াই জেড এক্সিস বরাবর যেহেতু হয়, ওদের সবসময় 3 ট্রানজিশনাল মোড হয়। ট্রানজিশনাল মোড ইজ 3 transitional modes, that is 3 modes are there. Okay, this is transitional. কিন্তু মনে রাখবে যারা আচ্ছা 3 ট্রানজিশনাল মোডস থাকে, এটুকু পর্যন্ত আমি বললাম। এবার আমি চলে আসি ভাইব্রেশনাল মোড। ভাইব্রেশনাল মোড সেটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো লিনিয়ার, যদি লিনিয়ার হয় তাহলে সেক্ষেত্রে 2 ট্রানজিশনাল মোড হবে 2, আর যদি নন লিনিয়ার হয় তাহলে 3 ট্রানজিশনাল মোড হবে। ওকে, এবার ভাইব্রেশনাল মোড যদি লিনিয়ার হয় তো 3n-5 হবে, নন লিনিয়ার হলে 3n-6 হবে। বোঝা গেল? সো দ্যাট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম যদি ট্রানজিশনাল মোডস হয়, দ্যাট ইজ এক্স ওয়াই জেড এক্সিস 3 মোডস, অলওয়েজ 3 মোডস। যেহেতু ও সবসময় ও 3টা মোডে শো করবে, একটা হলো ও জেড এক্সিসে বরাবর যাওয়ার চেষ্টা করবে, আর একটা ওয়াই এক্সিস বরাবর যাওয়ার চেষ্টা করবে, আর একটা এক্স এক্সিস বরাবর যাওয়ার চেষ্টা করবে। অ্যান্ড ভাইব্রেশন মোড যদি লিনিয়ার হয় 2 মোডস, নন লিনিয়ার হলে 3 মোডস। রোটেশনাল মোডস লিনিয়ার হলে 3n-5 অ্যান্ড নন লিনিয়ার হলে 3n-6। নেক্সট প্রসিড। ওকে ওকে ওকে, এবার ধরো ট্রানজিশনাল মোড নিয়ে আমি আগে বলছি। ট্রানজিশন মোডসে কেন 3 মোডস ধরা হয়? দেখো, এটা হলো ধরো জেড এক্সিস, এটা ধরো আমার ওয়াই এক্সিস, এটা আমার এক্স এক্সিস, আমি ধরে নিলাম এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি। ঠিক আছে, ধরো কোনো মলিকুল এখানে আছে, ঠিক আছে, এটা একটা মলিকুল, সাপোজ এটা আছে এ। এবার এ এই বরাবরও যেতে পারে, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু জেড এক্সিস। তো এটার জন্য ও একটা মোড পাবে, 1 মোড। ও এই বরাবরও যেতে পারে, তার জন্য ও আরেকটা মোড পাবে, 2nd মোড। এই বরাবরও যেতে পারে, তো এটার জন্য আমার পাবে 3rd মোড। তো টোটাল কি হবে? টোটাল আর 3 মোডস। ওকে, বোঝা গেল? 3 মোডস হবে টোটাল। এবার মনে রাখবে এখানে একটা পয়েন্ট মেনশন করবে যে যেগুলো মোনো অ্যাটমিক গ্যাস হয়, মোনো অ্যাটমিক গ্যাস, অ্যাজ ফর এক্সাম্পল এখানে ইএস হবে, হ্যাঁ, গ্যাসেস, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, আর কি আছে, এগুলো এক্সেট্রা। তো এদের প্রত্যেকের ক্ষেত্রে 3 ট্রানজিশনাল মোড হয়, এটা নিয়ে নো ডাউট। কিন্তু ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল কোনো মোডই থাকে না, নো ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল মোডস প্রেজেন্ট। ওকে, কোনো ভাইব্রেশন অ্যান্ড রোটেশনাল মোডস থাকে না।
এই জায়গাটা আমি একটু মুছে দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, রোটেশনাল মোডস তো দেখা যাচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন যত কি আছে মোনো অ্যাটমিক গ্যাসেস, এদের ট্রানজিশনাল মোড তো 3 হয়, ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো ভাইব্রেশনাল মোড থাকে না অ্যান্ড কোনো রোটেশনাল মোডও থাকে না, নো ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল মোডস আর প্রেজেন্ট, ওকে, কোনো ভাইব্রেশনাল অ্যান্ড রোটেশনাল মোডস থাকে না, ওকে, ফর মোনো অ্যাটমিক, স্পেশালি ফর মোনো অ্যাটমিক গ্যাস, তার মধ্যে একটাই অ্যাটম থাকবে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হলো টার্মড অ্যাজ মোনো অ্যাটমিক গ্যাস। তাদের ক্ষেত্রে ট্রানজিশন মোড ইকুয়াল টু 3 হবে, কিন্তু কোনো ভাইব্রেশন বা রোটেশনাল মোডস থাকবে না। কেন থাকবে না? কোশ্চেন হলো, ভাইব্রেশন সাধারণত কিসে হয়? সলিডে হয়, মোস্ট অফ দ্য কেসে সলিড স্টেটে ভাইব্রেশনটা ভালো হয়, গ্যাস আর লিকুইডে ভাইব্রেশন হয় না তেমন। আর গ্যাস তো তোমার ছড়িয়ে ছিটে থাকে, ও নিজে একটা অ্যাটম কনসিস্ট করে ও তৈরি হয়েছে, তো ও আবার ও সলিড স্টেটেও নেই, ও গ্যাসিয়াস স্টেটে আছে, ও কিসের ভাইব্রেশন শো করবে, রাইট? তাও যদি আমি বলতাম যে দুটা অ্যাটম আছে, তাদের মাঝখানে এরকম একটা ডিস্টেন্স আছে, তো একটা স্প্রিংয়ের মতো ওরা ভাইব্রেট করতে পারে, কিন্তু এক্ষেত্রে তো তা হচ্ছে না, ও নিজে একটা অ্যাটম আর নিজে একটা মলিকিউল, সো সেক্ষেত্রে ওর কোনো ভাইব্রেশন নেই। এবার আসি রোটেশন, ও রোটেশন করেও ওর লাভ নেই, ও রোটেশন যেমনই করুক না কেন, ও আবার সেই ওই ইকুইভ্যালেন্ট বা ওই বলে আইডেন্টিক্যাল কনফিগারেশনে ও শো করবে, তো অ্যাকচুয়ালি ওর কোনো রোটেশন হয় না, ও রোটেট করতে পারে কিন্তু তাতে ওর কোনো আলাদা কোনো কনফিগারেশন চেঞ্জ হবে না, তো দ্যাটস ওয়াই আমি বলতে পারি ওর কোনো রোটেশনাল মোডস নেই, ওর কোনো ভাইব্রেশনাল মোডস নেই। বাট ট্রানজিশন মোডস আছে, বিকজ তিনটাই আছে, যেহেতু ও এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন, যে কোনো ডাইরেকশনে ও যেতে পারে, ওকে, ওর যাওয়াটা স্পেসিফাইড নয়, ও যে কোনো ডাইরেকশনে যেতে পারে, দ্যাটস ওয়াই। নেক্সট ওয়ান, রোটেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম। রোটেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম, এটাকে আমার যেমন আমি বলছিলাম রোটেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম, এটার ক্ষেত্রে আমি দুভাগে ভাগ করি। যদি আমার লিনিয়ার হয়, লিনিয়ার, সাপোজ লিনিয়ার মানে কি আমরা বলি না, অ্যাসিটিলিন ইজ দ্য লিনিয়ার শেপ, এটাকে বলা হয় লিনিয়ার, একটা এরকম একটা শেপকে বলা হয় লিনিয়ার, এটাকে বলা হয় লিনিয়ার, ওকে। তো লিনিয়ার বলতে কী কী বোঝায়? সিও বোঝায়, অ্যাসিটিলিন বোঝায়, HCl বোঝায়, ওকে, এটা মুছে দিলাম। এদের ক্ষেত্রে কী হয়? এদের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম রোটেশনাল হয় 2, রোটেশনাল মোড 2 হয়, ওকে। যেহেতু কেন হয়? বিকজ ও যদি রোটেট করে, যেহেতু লিনিয়ার, ধরো C∼CH, ও শুধু দুটো ডাইমেনশনে ও রোটেট করতে পারে, তিনটা ডাইমেনশন ও নেই, দিস ইজ এ 2 ডাইমেনশন 2D। অ্যাকচুয়ালি ও 3 ডাইমেনশন হওয়া উচিত, মানে আমি বলতেছি এটা যদি মডেল করে দেখো 3 ডাইমেনশনই হবে, কিন্তু এটা কোনো উচ্চতা তো নেই, কোনো হাইট তো নেই, নো হাইট ইজ দেয়ার, সো দ্যাটস ওয়াই দুটোই রোটেশন হয়। যদি নন লিনিয়ার হয়, নন লিনিয়ার মানে কি? অন্য যে কোনো শেপ, লিনিয়ার বাদ দিন, অ্যাজ ফর এক্সাম্পল H2O, অ্যামোনিয়া, CH4 অ্যান্ড H2S, এরা প্রত্যেকে নন লিনিয়ার, এদের ক্ষেত্রে R=3 হবে, রোটেশন R=3 হবে, বিকজ ওরা তিনটা কোঅর্ডিনেটেই ওরা ঘোরে, রোটেট করতে পারে, ওকে, যেহেতু ওরা নন লিনিয়ার হয়। এটা আমি ফর অ্যাজামশন বলছি বোঝার জন্য, যে লিনিয়ার হলে ওর উচ্চতা নেই, তাহলে ও রোটেট করতে পারে 2 ডাইমেনশনের ক্ষেত্রে, যেটা XY অ্যাক্সিসের ক্ষেত্রে, তাহলে ওর রোটেশন =2, ফর মেমোরাইজ উই ক্যান সে, ঠিক আছে, ভেতরের ব্যাপার অনেক কমপ্লেক্সি। এবার নন লিনিয়ার ক্ষেত্রে ওর তিনটা কোঅর্ডিনেটে, ও যেহেতু লিনিয়ার নয়, ও তিনটা কোঅর্ডিনেটে বসবাস করছে, তাহলে ও সবতেই ও রোটেট করতে পারে, দ্যাটস ওয়াই R=3, ফর মেমোরাইজ উই ক্যান মেমোরাইজ দিস থিংস।
নাহলে আমার মনেই থাকবে না যে লিনিয়ারের ক্ষেত্রে 2 হলো না 3 হলো, নন লিনিয়ার ক্ষেত্রে 2 হলো না 3 হলো, তাহলে এটা পরীক্ষায় গিয়ে গন্ডগোল হবে। এবার এটাই গন্ডগোল হলে আমার ভাইব্রেশনাল মোডস বের করতেও খুব টাফ হবে, যেহেতু আমার ট্রানজিশন কারোর উপর ডিপেন্ড করছে না, ট্রানজিশন সবসময় 3। তো প্রবলেম হচ্ছে আমার যদি রোটেশন ঠিক মতো বার করতে না পারি, তাহলে আমার ভাইব্রেশন মনে রাখাটা টাফ হবে। তো দ্যাটস ওয়াই আমাকে এইভাবে করে মনে রাখতে হবে লিনিয়ার মানে ওর মধ্যে জেড এক্সিস ধরো নেই, এক্স অ্যান্ড ওয়াই এক্সিস রোটেট করছে, সো আর ইকুয়াল টু 2। নন লিনিয়ার ওর মধ্যে আর ইকুয়াল টু 3 বিকজ এক্স ওয়াই জেড তিনটে এক্সিসই রোটেট করছে। ঠিক আছে, এটা মেমোরাইজ, দিস ইজ দ্য ট্রিক অফ মেমোরাইজ, ট্রিক টু মেমোরাইজ। ওকে, বোঝা গেল? নেক্সট প্রসিড ভাইব্রেশনাল। এবার মনে রাখবে ভাইব্রেশনাল আমরা যখন পয়েন্ট গ্রুপ ডিটারমিনেশন করছিলাম গ্রুপ থিওরি, তখন আমরা বের করেছিলাম না যে ভাইব্রেশনাল মোডস ইকুয়াল টু টোটাল মোডস যেগুলো আমরা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন করছিলাম, মাইনাস ট্রানজিশনাল মোডস প্লাস রোটেশনাল মোডস, তাই তো? এটা বার করছিলাম, যেমন C2B পয়েন্ট গ্রুপ, দ্যাট ইজ মাস্ট বি C2B, দ্যাট ইজ E C2 সিগমা এক্স জেড সিগমা ওয়াই জেড, তারপরে কোঅর্ডিনেশন সিস্টেম, তারপরে হলো এরকম আমার ছিল তো সেটা থেকে আমি বার করছিলাম। এখানেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। এখানে হবে ভাইব্রেশন আমি বার করতে পারি, দ্যাট ইজ vibrational modes equal to total modes minus transition plus rotational। এবার এক্ষেত্রে দুটো কেস হবে, একটা যদি লিনিয়ার হয়, লিনিয়ার ক্ষেত্রে কী হবে, ভাইব্রেশন ইকুয়াল টু টোটাল মোডস মানে 3n, হ্যাঁ, আর মাইনাস ট্রানজিশন তো 3 হবেই, এক্ষেত্রে রোটেশন কত ছিল, 2 ছিল, তাই হবে 3n minus 5 ফর লিনিয়ার। ওকে, অ্যান্ড ফর নন লিনিয়ার ভাইব্রেশন ইকুয়াল টু টোটাল হলো 3n মাইনাস ট্রানজিশন হলো অলওয়েজ 3 অ্যান্ড রোটেশন এক্ষেত্রে 3, তো ওভার উই গেট 3n মাইনাস 6 হলো। তা লিনিয়ারের ক্ষেত্রে ভাইব্রেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম 3n মাইনাস 5, নন লিনিয়ার ক্ষেত্রে 3n মাইনাস 6। ওই জন্য আমি বললাম রোটেশনটা মনে রাখা খুব দরকার। আমি ডিরেক্ট ফর্মুলা মনে রাখতে পারি যে ভাইব্রেশন 3n মাইনাস 5, নন লিনিয়ার ভাইব্রেশন হলো 3n মাইনাস 6, কিন্তু সেটা অনেক সময় কনফিউশন তৈরি করে। ওকে, এবার এক্ষেত্রে দুটো পয়েন্ট আমি মেনশন করছি। ওয়ান ইজ rotational degrees of freedom present only in liquid and gases। সলিডের ক্ষেত্রে রোটেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম হয় না, কারণ সলিড কী থাকে, কম্প্যাক্ট থাকে, একটা জায়গায় ওরা সমস্ত অ্যাটম সমস্ত মলিকিউলগুলোকে ধরে রাখে, দ্যাটস ওয়াই ওদের ফ্রি রোটেশন আর নট পসিবল। যেমন আমি বলতাম না, সাপোজ উদাহরণ দিই, কীরকম উদাহরণ দিই, ধরো একটা রিং স্ট্রাকচার, এখানে NH আছে, হ্যাঁ, এরকম একটা স্ট্রাকচার অ্যামোনিয়া, আমরা বলতাম না ইনভার্সন, এটার ক্ষেত্রে ইনভার্সন পসিবল, অলওয়েজ পসিবল, এটার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড, বিকজ এটা সাইক্লিক স্ট্রাকচার, এর ফ্রি রোটেশন ইজ রেস্ট্রিক্টেড। কেন বলতাম না, তো সেটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারি সলিডের ক্ষেত্রে ওদের রোটেশন অফ দ্য এনি আয়ন অর atoms or molecules that should be restricted because they are compact in the size and volume. Okay, next one, second, in solid state molecule possesses only vibrational degrees of freedom
ওকে, তাহলে ইন সলিড স্টেট মলিকিউল পোজেস অনলি ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, শুধুমাত্র ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমই থাকে, তারা ভাইব্রেট করে, ঠিক আছে। অ্যান্ড যে ট্রানজিশনাল অ্যান্ড রোটেশনাল motion in solid converted into কোথায় কিসে কনভার্ট হয়, ভাইব্রেশনাল মোশনে, ওকে। তাহলে ইন সলিড স্টেট মলিকিউল প্রসেস অনলি ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ওকে, শুধুমাত্র ভাইব্রেশন ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। অ্যান্ড ট্রানজিশন রোটেশন যে ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে সেটা কনভার্ট হয়ে যায় ভাইব্রেশন মোশনে, ওকে। ট্রানজিশন অ্যান্ড রোটেশন মোশনস ইন সলিড দ্যাট শুড বি কনভার্টেড ইন্টু ভাইব্রেশন motion. So first one, rotation degrees of freedom present only in liquid and gaseous state, not in solid because of compact nature of solid, okay. Next one, in solid state molecule possess only vibration degrees of freedom and therefore transition and rotation degrees of freedom, rotation motions are converted into vibration motion in the solid state, okay. Okay, next one, বোঝা গেল এটা। তার মানে কি বলছে, রোটেশন ডিগ্রিজ অফ ফ্রিডম শুধুমাত্র লিকুইড অ্যান্ড গ্যাসে থাকে, বিকজ সলিড কম্প্যাক্ট থাকে, ফ্রি রোটেশন আর রেস্ট্রিক্টেড। অ্যান্ড সেকেন্ড ওয়ান, সলিড স্টেট শুধুমাত্র ভাইব্রেশন থাকে, দ্যাটস ওয়াই ট্রানজিশন অ্যান্ড রোটেশন যে মোশন ছিল সেগুলোও কনভার্ট ইন্টু ভাইব্রেশন মোশন, ওকে। প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন এনার্জি, এবার চলে আসি। of energy, principle of equipartition of energy, okay. According to law of equipartition of energy, the total energy of a molecule is divided equally amongst the various degrees of freedom of molecule, okay. So according to law of equipartition energy, the total energy of a molecule is divided equally amongst the various degrees of freedom of molecule. According to law of equipartition of energy, the total energy of a molecule is divided equally amongst the various degrees of freedom of molecule. যে টোটাল এনার্জি সেটা কী হবে, তার ভেরিয়াস ডিগ্রিস অফ ফ্রিডমে বিভক্ত হবে, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু ল অফ ইকুইপার্টিশন এনার্জি, ইকুইপার্টিশন এনার্জির মতে কী হয়, টোটাল এনার্জি যেটা মোট এনার্জি সেটা কী হয়, ইকুয়ালি ভেরিয়াস ডিগ্রিস অফ ফ্রিডমে বিভক্ত হবে, ওকে। এবার মনে রাখবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে টোটাল অফ এ মলিকিউল is equal to 3/2 RT, 3/2 RT বা 3/2 KT বলতে পারো, KT, okay. So energy that should be divided into 3 modes, that is must be 3 modes, that is কি transitional, rotational and vibrational. So for each কি কত পোর্শন হবে বিভক্ত হবে, that is 1/3 into 3/2 KT, that is ultimately we get 1/2 KT. বোঝা গেল? তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউলস ইজ 3/2 KT. এবার যেহেতু 3 মোডস, ট্রানজিশন, রোটেশন, ভাইব্রেশন, দ্যাটস ওয়াই ফর ইচ 1/3 into 3/2 KT, that is equal to 1/2 KT. 1/3 into 3/2 into KT, that is equal to 1/2 KT.
তাহলে কি হবে, তাহলে দেখো এনার্জি of transitional degrees of freedom, ওকে। আচ্ছা ট্রানজিশনাল লিখেই দিচ্ছি, ট্রানজিশনাল ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, দ্যাট ইজ হাফ কেটিও লিখতে পারো আর হাফ আরটিও লিখতে পারো, ওকে। এটা লিখতে পারো, বুঝা গেল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর এনার্জি অফ ভাইব্রেশনাল ডিগ্রিস অফ ফ্রিডমকে ডিও এফও লিখতে পারা যায়, ইকুয়াল টু কী হবে, এটা হবে হাফ কেটি और 1/2 আরটি, ওকে। আর কি লেখা যায়, 3 নম্বর এনার্জি অফ রোটেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম, এটা হলো হাফ কেটি और हाफ आरटी, ओके। सो एनार्जी ऑफ ट्रांजिशन डिग्रीज ऑफ फ्रीडम इक्वल टू हाफ केटी और हाफ आरटी, যেহেতু আমি বললাম টোটাল এনার্জি হলো 3/2 আরটি, তো তিনটাকে আমার ইকুয়ালি ডিভাইডেড হবে, তাহলে হাফ ইন্টু 3/2 আরটি, সরি 1/3 ইন্টু 3/RT, সে তিনটাকে ইকুয়ালি ডিভাইড করতে হলে কী হবে, দ্যাট ইজ বাই 3, দ্যাট ইজ 1/3 ইন্টু 3/2 আরটি, তাহলে প্রত্যেকে কী হবে হাফ কেটি আর হাফ আরটি করে পাবে, ওকে। সাপোজ 15 জনের মধ্যে ধরো 15টা আম আছে, ঠিক আছে, এটা 5 জনকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, তো 15কে আমি 5 দিয়ে ভাগ করব, আদারওয়াইজ তো আমার হবে না। 15টা ধরো আম আছে, তো সেটা আমার 5 জনকে ভাগ করতে হবে, ইকুয়ালি ভাগ করতে হবে, তার 5 দিয়ে ডিভাইড হবে, তো তাহলে কী হবে, প্রত্যেকে 3টা করে পাবে। সিমিলার থিংস, দ্যাট ইজ টোটাল এনার্জি 3/2 আরটি ইকুয়ালি 3টা মোডে ভাগ করতে হবে, দ্যাট ট্রানজিশন, রোটেশন, ভাইব্রেশনাল মোডস, সো উই হ্যাভ টু ডিভাইড বাই 3, সো প্রত্যেকে কী হবে হাফ কেটি আর হাফ আরটি করে পাবে, দ্যাট ইজ ট্রানজিশনাল ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়াল টু হাফ কেটি আর হাফ আরটি, ভাইব্রেশনাল ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়াল টু হাফ কেটি আর হাফ আরটি, দ্যাট ইজ রোটেশন ডিগ্রিস অফ ফ্রিডম হাফ কেটি ইন্টু হাফ আরটি, যেখানে টোটাল এনার্জি কী ছিল, টোটাল ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য কী ছিল, এটা টোটাল, হ্যাঁ টোটাল লিখে দিচ্ছি, টোটাল কত ছিল 3/2 আরটি, আর আমরা বলতে পারি 3/2 কেটি, ঠিক আছে। এটা ইকুয়ালি ডিভাইডেড হলে কী হবে, প্রত্যেকে ইচ 1/3 ইন্টু 3/2 কেটি কত হবে, হাফ কেটি, তো এটাই তো হাফ কেটি পেয়েছে প্রত্যেকে, রাইট, বোঝা গেল, ওকে। নেক্সট না, এবার একটা সূত্র লিখছি, if n1 n2 n3 are the transitional, rotational and vibrational of freedom, তাহলে কি হবে, টোটাল এনার্জি কত কী হবে, হাফ কেটি ইন্টু হাফ কেটি and প্লাস n3 হাফ কেটি, প্রত্যেকটা দিয়ে গুণ হবে, দ্যাট ইজ n1 n2 n3 আদার যদি ট্রানজিশন, রোটেশন, ভাইব্রেশন ডিগ্রিস অফ ফ্রিডম হয়, তো n1 n2 n3 দিয়ে করেসপন্ডিং হাফ কেটি গুণ হবে, আর তাদের সামই হবে টোটাল এনার্জি। সো টোটাল এনার্জি দ্যাট ইজ ধরো প্রত্যেকটা ইচ ট্রানজিশন মোডের জন্য আমার এনার্জি হলো হাফ কেটি, তো n1 এর জন্য কত, দ্যাট ইজ n1 ইন্টু হাফ কেটি, রাইট। n1 যদি ডিগ্রিস অফ ফ্রিডম হয়, ধরো প্রত্যেকটা ইচ ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য এনার্জি হাফ কেটি, যদি n1 ডিগ্রিস অফ ফ্রিডম ফর ট্রানজিশন মোড হয়, তাহলে কী হবে n1 ইন্টু হাফ কেটি,
ঠিক আছে। তো সিমিলার অ্যানালজি ফর ভাইব্রেশন ডিগ্রিস অফ ফ্রিডম ফর ইচ যদি হয় তাহলে হাফ কেটি এনার্জি, যদি n2 ডিগ্রিস অফ ফ্রিডম হয় তাহলে n2 ইন্টু হাফ কেটি। ওকে, সো বাই দিস অ্যানালজি টোটাল এনার্জি কী হবে, প্রত্যেকের সাম হবে, দ্যাট ইজ n1 হাফ কেটি প্লাস n2 হাফ কেটি প্লাস n3 হাফ কেটি। ওকে, this is the rule. Okay, very important. Next one. Next topic is root mean square velocity from kinetic gas equation. Kinetic gas equation. Root mean square velocity from kinetic gas equation. That is must be কি হবে, PV equal to 1/3 mn v bar তার স্কোয়ার। এটা হলো কাইনেটিক গ্যাস ইকুয়েশন। জানো P equal to pressure of the gas, V is the volume of the gas, m is the mass of gas, n is the number of moles of gas, v bar is the root mean square velocity. আবার বলছি, here P is the pressure of gas, V is the volume of gas, m is the mass of gas, n is the number of moles of gas, and v bar is the root mean square velocity. Now, so PV এটার গুণফল কি হয়, ক্যাপিটাল M, তাহলে আমরা জানি PV ইকুয়াল টু 1/3 ক্যাপিটাল M v বার তার স্কোয়ার। ওকে, এখানে আমি তাও লিখে দিচ্ছি, P হলো প্রেশার অফ গ্যাস, V হলো ভলিউম অফ গ্যাস, M হলো মাস অফ গ্যাস, আর কি আছে, N হলো নাম্বার অফ মোলস অফ গ্যাস। আর কিছু আছে, that must be root mean square velocity হলো, দ্যাট ইজ VRMS। বোঝা গেল? ওকে, এটা আমি মুছিয়ে দিব পরে। তো এখান থেকে আমার কি আসে, 3PV ইকুয়াল টু MV বার তার স্কোয়ার, এটা আসে। হলো, বোঝা গেল? তাহলে কি আসে, V বার তার স্কোয়ার ইকুয়াল টু 3PV বাই ক্যাপিটাল M তার স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাই, এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিই। ওকে, গোটাটাই মুছে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি পাই, দ্যাট ইজ মাস্ট বি V বার স্কোয়ার ইকুয়াল টু 3PV বাই ক্যাপিটাল M, এটা বলতে পারি। তো এখান থেকে আমি পাই কি, দ্যাট ইজ মাস্ট বি VRMS, যেটা রুট করলাম। VRMS কি, রুট ওভার V বার তার স্কোয়ার, রাইট? এটাই তো। ওকে, তাহলে এটা আমার কি হবে, ভ্যালু আসবে রুট ওভার 3RT বাই ক্যাপিটাল M, এটা বলতে পারি। অথবা RT যেহেতু 1 মোল অফ গ্যাস, ফর 1 মোল অফ গ্যাস আমরা জানি PV ইকুয়াল টু RT, তো সেজন্য এটাও লিখতে পারি 3PV বাই M, দ্যাট ইজ VRMS। তো এটা একটা সূত্র অ্যান্ড এটা একটা সূত্র, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে, so root mean square velocity from kinetic gas equation, PV equal to 1/3 mn v bar তার স্কোয়ার। PV equal to এবার mn, স্মল n এর মাল্টিপ্লিকেশন আমরা কি পাই, ক্যাপিটাল M টোটাল মাস, তো 1/3 ক্যাপিটাল M v বার তার স্কোয়ার। ওকে, এবার 3টা ওইদিকে নিয়ে যাও, তাহলে 3PV equal to M v বার তার স্কোয়ার। তো V বার তার স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 3PV বাই M, 3PV বাই M। তাহলে এটা রুট করো, দ্যাট ইজ হলো VRMS, তো VRMS ইকুয়াল টু রুট ওভার 3RT বাই M, VRMS equal to root over 3RT by M. এবার as we know that is for 1 mole of gas PV equal to RT, সাধারণত আমরা ইউজ করি PV equal to nRT, but 1 mole of gas n equal to 1, so on that case PV equal to RT, so we can place, okay sorry, we can place that is RT জায়গায় PV, that is root over 3PV by M, capital M. Okay, next one, real gas van der Waals equation. রিয়াল গ্যাস, ওকে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, তাকে একটু ডিসপ্লে, এখানে মনে রাখবে আমার আইডিয়াল গ্যাসের যে বিহেভিয়ার হয়
সেটা একটা কী হয়, নির্দিষ্ট টেম্পারেচার নির্দিষ্ট প্রেশারে হয়, সাধারণত লো প্রেশার, আই থিঙ্ক এটা হয় আন্ডার লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। ওকে, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, এটা আমার খুব গুলিয়ে যায়, ঠিক আছে। লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার ইটস বিহেভ আইডিয়াল। আমার নিজের পার্সোনালি খুব গুলিয়ে যায়, লো প্রেশার হাই টেম্পারেচার, কোনো একটা লো কোনো একটা হাই এটা মনে থাকে, কিন্তু কোনটা লো কোনটা হাই সেটা আমার মনে থাকে না। দ্যাট ইজ হাই টেম্পারেচার, টেম্পারেচার উইল বি হাই, লো উইল বি প্রেশার। কী করে মনে রাখবো? আইডিয়ালের মধ্যে কোনো প্রেশার থাকবে না। কেন থাকবে না? ওদের অ্যাট্রাকশন ফোর্স নেই, দ্যাটস ওর প্রেশারও নেই। ওকে, অ্যান্ড অবভিয়াসলি টেম্পারেচার উইল বি হাই, যত বেশি টেম্পারেচার হাই হবে তত ওদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে না, ওরা অ্যাট্রাকটিভ ফোর্সের বাউন্ডে গিয়ে ওরা কী হবে, ক্যাওটিক মোশন নিয়ে ঘুরে বেড়াবে। টেম্পারেচার বেশি হলে ওদের ক্যাওটিক মোশন বাড়বে, ওদের অ্যাট্রাকশন পুল আরও কমে যাবে। তো এইভাবেও আমরা মনে রাখতে পারি যে অ্যাটলিস্ট টেম্পারেচার বাড়লে ওদের মধ্যে কী হবে, অ্যাট্রাকশন ফোর্সটা কম হবে, বিকজ ওদের ক্যাওটিক মোশনটা বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে, সো দে আর ইজি টু ফ্রি টু মুভ। ওকে, অ্যান্ড অবভিয়াসলি প্রেশার যদি লো হয় তো ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কম হবে, সো দ্যাটস ওয়াই দে আর বিহেভ অ্যাজ আইডিয়াল গ্যাস। এইভাবে বলতে পারি দ্যাট ইজ লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। ঠিক আছে, কেন লো প্রেশার? লো প্রেশার টু রিডিউস অ্যাট্রাকটিভ ফোর্স, হাই টেম্পারেচার টু ইনক্রিজ দ্য ক্যাওটিক মোশন, দ্যাটস ওয়াই। না হলে আমাদের মনে থাকে না, এটা আমার খুব গন্ডগোল হয় যে কোনটা লো কোনটা হাই। একটা লো একটা হাই এটা মনে থাকে, কিন্তু কোনটা লো কোনটা হাই এটা মনে থাকে না। সো রিয়াল গ্যাস, ঠিক আছে, the ratio of the observed molar volume V real to the ideal molar volume, that is must be VID equal to RT by P. ঠিক আছে, তো দ্য রেশিও অফ দ্য অবজার্ভ মোলার ভলিউম ভি রিয়াল টু দ্য আইডিয়াল মোলার ভলিউম, দ্যাট ইজ ভিআইডি, দ্যাট ইজ RT by P, is plotted against কিসের সাপেক্ষে? প্রেশারের সাপেক্ষে, and to constant temperature. Okay, and this is called as compressibility factor, এটাকে কি বলা হয়? জেড। ওকে, সো দ্য রেশিও অফ দ্য অবজার্ভ মোলার ভলিউম, দ্যাট ইজ ভি রিয়াল, যেটা অবজার্ভ করা হচ্ছে, টু দ্য উইথ রেসপেক্ট টু আইডিয়াল মোলার ভলিউম, দ্যাট ইজ বিআইডি ইকুয়াল টু RT by P, that should be plotted against P, that is pressure at constant temperature, that is must be, we have to get this ratio is termed as compressibility factor, that is must be Z. Okay, the ratio of molar volume V real by V ideal, এই V real by V ideal এর রেশিওটাকেই বলা হয় Z. Z is the compressibility factor, that is Z equal to V real by V ideal. Okay, and V real into P by RT, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, ফর আইডিয়াল গ্যাস, সাধারণত আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে Z equal to 1 হয়। ফর আইডিয়াল গ্যাস Z equal to 1, ফর আইডিয়াল গ্যাস Z equal to 1। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তো Z equal to V real by V ideal equal to V real into P by RT। ওকে, এখানে আমি আরেকটু লিখে দিচ্ছি, V R equal to V real by V ideal equal to V real, আমি ভ্যালু জানি না, আর RT এটা ভ্যালু তো জানি, দ্যাট ইজ মাস্ট বি RT into P। ওকে, অ্যান্ড ফর আইডিয়াল গ্যাস কী হয়? Z equal to 1 হয়, অলওয়েজ Z equal to 1, দ্যাটস ওয়াই PV equal to RT হয়, কোনো Z ভ্যালু আসে না। কিন্তু ফর রিয়ালের ক্ষেত্রে দ্যাট ইজ Z নট ইকুয়াল টু 1 হয়, ফর রিয়াল Z নট ইকুয়াল টু 1 হয়। ওকে, এবার যদি গ্যাপ করি, এটা হয়ে গেল Z equal to PV by nRT, y axis, x axis এ হলো P ATM,
ATM। ওকে, এই বরাবর একটা কার্ভ হবে, এটা হলো আইডিয়াল গ্যাস, যেখানে জেড ইকুয়াল টু 1 হয়, এই কার্ভটা। ওকে, এবার দেখো এটা হলো N2, হলো CO2 হিলিয়াম। এটা একটু গ্যাপটা একটু দেখে নিচ্ছি। এটা H2, হ্যাঁ এখানে H2 আছে, হিলিয়াম আছে, এটা CH4, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো H2। ওকে, এটা হয়ে গেল আমার এই কার্ভটা, যেটা এই যে গেল, এটা হলো CH4। ওকে, বোঝা গেল? এই রকম আমার ডেভিয়েশন দেখা যায়। এবার লক্ষ্য করো এখানে যে ওপরে যে ডেভিয়েশন, এটা হলো জেড গ্রেটার দেন 1, নিচে যেটা ডেভিয়েশন এটা জেড লেস দেন 1, আর এটা হলো আইডিয়াল গ্যাস, জেড ইকুয়াল টু 1, সরি জেড ইকুয়াল টু 1, আর এটা জেড লেস দেন 1, জেড ইকুয়াল টু 1 হলো এই কার্ভটা। ওকে, এই যে এই কার্ভটা, এই যে এই স্ট্রেট লাইনটা যেটা আছে, এটা হলো জেড ইকুয়াল টু 1। ওকে, আর বাকি যে ওপরে যে ডেভিয়েশন জেড গ্রেটার দেন 1, নিচে যে ডেভিয়েশন জেড লেস দেন 1। ইফ উই প্লট, তাহলে জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস পি এটিএম প্রেশার, তাহলে ওপরে যে পোর্শনটা, এটুক পোর্শনটা হলো জেড গ্রেটার দেন 1, এটুক পোর্শনটা হলো জেড লেস দেন 1, আর এই স্ট্রেট লাইনটা হলো জেড ইকুয়াল টু 1। বোঝা গেল? ওকে, নেক্সট। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট। এবার যদি জেড গ্রেটার দেন 1 হয়, তার মানে কি ইন্ডিকেট করে? গ্যাস ইজ লেস কম্প্রেসিবল। ওকে, কার সাপেক্ষে? কম্পেয়ার্ড টু আইডিয়াল গ্যাস। ওকে, এবার জেড যদি লেস দেন 1 হয়, বলতে কি বোঝায়? গ্যাস ইজ অপোজিট, মোর কম্প্রেসিবল। কার সাপেক্ষে? আইডিয়াল গ্যাস, compared to ideal gas. Okay, so jet greater than 1, that is gas is less compressible compared to ideal gas. Ideal gas is সাপেক্ষে less compressible, and jet less than 1 gas is more compressible, that is compared to ideal gas. Okay, jet factor যত বাড়বে PV equal to nRT, রাইট? তো তাহলে এটা হলো jet equal to কি হয়? PV by nRT। তো পিভি ইকুয়াল টু জেড এনআরটি হয় না? যদি পিভি বাই এনআরটি যদি আমার জেড হয়, তো জেড তাহলে পিভি ইকুয়াল টু জেড এনআরটি। জেডের ভ্যালু যত বাড়বে পিভির ভ্যালু তত বাড়বে, তাহলে কী হবে? লেস কম্প্রেসিবল হবে। আর যত বেশি আমার জেডের ভ্যালু কমবে, তাহলে পিভি ভ্যালুও কমবে, তো মোর কম্প্রেসিবল হবে। মনে রাখবে এইভাবে যে পিভি ভ্যালু বাড়ছে লেস কম্প্রেসিবল, পিভি ভ্যালু কমছে মোর, ফর মেমোরাইজিং। ওকে, এবার তাহলে আমার গোটা যে গ্যাস ইকুয়েশনটা ছিল ফর আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসে আমরা কি অবজার্ভ করতাম? দ্যাট ইজ পিভি ইকুয়াল টু এনআরটি, এটা ধরতাম তো। কিন্তু এটা যখনই রিয়েল গ্যাসের মতো বিহেভ করবে, রিয়েল গ্যাস, এর ইকুয়েশন একটু চেঞ্জ হয়ে যাবে। এই ইকুয়েশনটা হবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি।
এটাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন। ওকে, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, যেখানে এই যে টার্মটা এটা হলো প্রেশার করেসপন্ডিং ফ্যাক্টর, প্রেশার করেসপন্ডিং ফ্যাক্টর, এই টার্মটা, শুধু এই টার্মটা, এই যে ওকে। আর এই টার্মটা হলো ভলিউম কারেকশন, ভলিউম কারেকশন। ওকে, বোঝা হলো? তো এটা হলো আমার রুল, এটা হলো ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন। তো এখানে যেখানে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হলো প্রেশার করেসপন্ডিং ফ্যাক্টর, অ্যান্ড দ্যাট ইজ এন বি, যেটা এটা হলো ভলিউম কারেকশন। ওকে, ওকে, নাও নেক্সট আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হলো বয়েলস টেম্পারেচার। বয়েলস টেম্পারেচার, the temperature of a gas at which it behaves ideally even at high pressure. Okay, so the temperature of a gas at which it behaves ideally even at high pressure, high pressure use করার পরেও যে টেম্পারেচার গ্যাস আইডিয়ালি বিহেভ করে তাকে বলা হয় বয়েলস টেম্পারেচার। প্রেশার হাই আমার সাধারণত কী হয়, ফর আইডিয়াল বিহেভিয়ার করার জন্য লো প্রেশার ইউজ হয়। আমরা বললাম না, রিয়াল গ্যাস যখন লো প্রেশার হাই টেম্পারেচার ইউজ হয় তখনই সেটা কী হয়, আইডিয়ালি বিহেভ করে, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল, আমরা মানুষরা সবচেয়ে বেশি হ্যাপি, সবচেয়ে বেশি ভালো বিহেভ কখন করি, যখন উই হ্যাভ নো প্রেশার, আমাদের মাথার উপর কোনো প্রেশার থাকে না, তখন আমরা সবচেয়ে বেশি হালকা ফুলকা, সবচেয়ে বেশি খোশ মেজাজে থাকি, রাইট? তো তেমনই তো এখানে লো প্রেশারে ও বিহেভ করে আইডিয়াল বিহেভিয়ার। কিন্তু যদি আমি লো প্রেশার না দিই, তাহলে একটা পার্টিকুলার হাই টেম্পারেচারে ওই রিয়াল গ্যাসগুলো কী করে, আইডিয়াল বিহেভিয়ার করে, সেটা সম্ভব। তো সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলা হয় বয়েলস টেম্পারেচার। দ্য টেম্পারেচার অফ এ গ্যাস অ্যাট হুইচ ইট বিহেভস আইডিয়ালি ইভেন অ্যাট হাই প্রেশার, যদিও হাই প্রেশার আছে, যে তবুও যে টেম্পারেচারে ও আইডিয়ালি বিহেভ করছে সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলা হচ্ছে বয়েলস টেম্পারেচার। ওকে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে হাই টেম্পারেচার আছেই, তা সত্ত্বেও যে টেম্পারেচারে গ্যাসটা কী করছে, রিয়েল বিহেভিয়ার না করে আইডিয়াল বিহেভিয়ার করছে, তাকে বলছে বয়েলস টেম্পারেচার। এর একটা সূত্র আছে, সূত্র কি, দ্যাট ইজ মাস্ট বি টিবি ইকুয়াল টু এ বাই আরবি, টিবি ইকুয়াল টু এ বাই আরবি। ওকে, টিবি ইজ দ্য বয়েলস টেম্পারেচার, এটাকে আমরা টিবিও বলতে পারি। এটা কিন্তু আমার এই টিবি কিন্তু কোনোভাবেই আমার ওই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নয়, এখানে এই টিবি বলতে আমার বয়েলস টেম্পারেচার বোঝাচ্ছে। আমাকে এটা খুব মনে রাখতে হবে টার্মগুলো, যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টার্ম ইউজ হয়। যেমন ডিগ্রিস অফ ফ্রিডম যেটা আমি বললাম, সেটা দুরকম হয়। একটা রোটেশন, ট্রানজিশন, ভাইব্রেশনের মতো যে জিনিসগুলো আছে, যেগুলো রোটেশন পসিবল, ট্রানজিশন পসিবল, বেশি করে গ্যাসের ক্ষেত্রে, থার্মোডাইনামিক কোয়ান্টিটির ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা ইউজ করি 3n, ক্যাপিটাল N, দ্যাট ইজ N ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস অ্যান্ড দ্যাট ইজ ক্যাপিটাল 3n, দ্যাট ইজ, এটা হলো মোড বোঝায়, ঠিক আছে, মোডস বোঝায়। আরেকটা যেটা হয় এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2, এটা হলো আমার ফেজ ইকুইলিব্রিয়াম ইউজ হয়, যেটার মধ্যে একটা সলিউশন দেওয়া আছে, তার ফেজ ডিফারেন্ট হতে পারে, সেম হতে পারে, কম্পোনেন্ট বিভিন্ন রকম থাকতে পারে, ওটার উপর ডিপেন্ড করে ওর যে ডিগ্রিস অফ ফ্রিডম আমার বার করতে হয় সেটা আলাদা জিনিস। তো দুটো জিনিস আলাদা, যদিও দুটোকে আমরা ডিগ্রিস অফ ফ্রিডমই বলি, কিন্তু দুটোর অ্যাপ্লিকেশন আলাদা, দুটোর যে ইউজ হয় সেই ইউজের জায়গাগুলো আলাদা। ওকে, তেমনই যেমন আমি টিভি বললাম, একটা টিভি বলতে বোঝায় আমার, যেটা আমি বলছিলাম যে লিকুইড বা কোনো ওভারঅল সলিউশনের ক্ষেত্রে
টিভি বলতে বোঝায় আমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডেল টিভি, রাইট? হ্যাঁ, ডেল টিভি। আর এক্ষেত্রে বয়েল টেম্পারেচার, এটাও টিভি। তো দুটোই তো টিভি, তো কী করে বুঝবো কোনটা কী? তো এই ক্ষেত্রে বয়েল টেম্পারেচার বোঝাই যাবে যে ওটা গ্যাসের ক্ষেত্রে এটা টিভি, এখানে হলো গ্যাসের ক্ষেত্রে টিভি, আর এখানে টিভি বলতে টেম্পারেচারকে বোঝাচ্ছে। আর ওটার ক্ষেত্রে ওটা বোঝাই যাবে যে একটা মিক্সচার, একটা হোমোজিনিয়াস হোক, এটা যে একটা মিক্সচার, একটা সলিউশন, ঠিক আছে, যেটা বয়লিং পয়েন্টের সঙ্গে সম্পর্কযুক্ত। তো দুটো আলাদা জিনিস, দুটোর ক্ষেত্রেও আলাদা। ওকে, নাও last topic and this topic, the ideal mixing of gases. Okay, mixing of gases কিছু কন্ডিশন আছে। কি কি? 1 নম্বর ডেল ভি মিক্সিং, ডেলটাই তো লিখিনি, ডেল মানে চেঞ্জ ইন ভলিউম। ওকে, ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0। 2 নম্বর ডেল এইচ মিক্সিং মানে এনথালপি মিক্সিং ইকুয়াল টু 0। 3 নম্বর ডেল ইউ, দ্যাট ইন্টারনাল এনার্জি, এটা ইউ বলতে পারো অনেক ক্ষেত্রে, ইকুয়াল টু 0। 4 নো কেমিক্যাল রিয়াকশান, কোনো রকম কেমিক্যাল রিয়াকশান হবে না, সাধারণত কেমিক্যাল রিয়াকশান হয় না ইন বিটুইন গ্যাসেস। 5.1 ডেল এস মিক্সিং মানে এনট্রপি, দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ। পজিটিভ না হলে র্যান্ডমনেস হবে না, কোনো প্রসেস কী হবে, স্পন্টেনিয়াস হবে না, কোনো প্রসেস ফিজিবল হবে না। স্পন্টেনিটি বলতে বোঝায় এনট্রপি, একটা গুরুত্বপূর্ণ জিনিস, এনট্রপি আর গিবস এনার্জি। তো গিবস এনার্জি নেগেটিভ হলে স্পন্টেনিয়াস প্রসেস হবে, অ্যান্ড এনট্রপি পজিটিভ হলে তাহলেও স্পন্টেনিয়াস হবে। সেই জন্য আমরা বলতাম না জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই 0, মাইনাস এন এফ ই, অথবা জি 0 ইকুয়াল টু মাইনাস এন এফ ই 0। তো সেখানে ই যদি পজিটিভ হয় তবেই জি নেগেটিভ হবে। তাহলে এই দুটোই আমার খুব ইম্পর্টেন্ট, ই পজিটিভ অ্যান্ড জি নেগেটিভ। এনট্রপি ইজ পজিটিভ, গিবস এনার্জি ইজ নেগেটিভ ফর স্পন্টেনিয়াস প্রসেস। তো ডেল এস মিক্সিং ইকুয়াল টু পজিটিভ, সো দ্যাটস ওয়াই 6 কী চলে আসবে, ডেল জি মিক্সিং ইকুয়াল টু নেগেটিভ। এটা নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ। ওকে ওকে, এবার ধরো 2 লিটার 1 মোল অফ কী আছে, O2 আছে, অ্যান্ড 4 লিটার 3 মোল অফ হিলিয়াম আছে। এখানে কিন্তু দুটো ডিফাইন্ড গ্যাস আছে, সেক্ষেত্রে কী হবে, ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হবে। হলো, ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হবে। এবার মনে রাখবে, কিছু সূত্র মনে রাখবে, দ্যাট ইজ মাস্ট বি ডেল এস ইকুয়াল টু মাইনাস আর সামেশন অফ এন আই লন এক্স আই, মাইনাস আর সামেশন অফ এন আই লন এক্স আই। এটাকে আমরা এটাও বলতে পারি মাইনাস আই ইন ব্র্যাকেট এন আই লন এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু, এটা এন ওয়ান হবে, এন আই হবে না, এন ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ এন টু লন এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। ওকে, এটাও আমরা বলতে পারি। ওকে, আর জানোই লনকে আমার লক করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। ওকে, আরেকটা কথা, যদি সেম গ্যাস মিক্স হয়, এটা তো আমি যেটা বললাম সেটা ডিফাইন্ড গ্যাস, দ্যাট ইজ হিলিয়াম অ্যান্ড O2 মিশছে, কিন্তু যদি সেম গ্যাস মেশে, ধরো 1 মোল অফ N2 প্লাস 2 মোল অফ N2 মিক্সড করছে, অথবা 1 মোল অফ O2 প্লাস 1 মোল অফ O2 মিক্সড করছে, তো দুটো তো সেম গ্যাস, সেম গ্যাস। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, তাহলে এবার দেখো দুটোর ক্ষেত্রে N2 একেবারে সেম গ্যাসেস মিক্স, তাহলে কি হবে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ডেল এস নেগেটিভ হবে না, ডেল এস পজিটিভ অ্যান্ড ডেল জি নেগেটিভ, এটা গোটাটাই হবে না, ক্রস করে দাও, ডেল এস পজিটিভ ডেল জি নেগেটিভ হবেই না। এক্ষেত্রে হবে ডেল এস ইকুয়াল টু মিক্সিং ইকুয়াল টু 0, ডেল জি মিক্সিং ইকুয়াল টু 0। বোঝা গেল? এক্ষেত্রে দ্যাট ইজ সেম গ্যাসেস আর মিক্সড, অন দ্যাট কেস ডেল এস মিক্সিং ইকুয়াল টু 0, ডেল জি মিক্সিং ইকুয়াল টু 0। ওকে,
del S mixing equal to 0, del G mixing equal to 0. বোঝা গেল? সেম গ্যাস আছে, এক্ষেত্রেও N2, এক্ষেত্রেও N2, কোনো আলাদা কোনো গ্যাস নেই। কিন্তু ধরো 1 মোল অফ N2 প্লাস 2 মোল অফ N2 যেটা ছিল, তার সঙ্গে আমি 1 মোল অফ O2 মিশিয়ে দিলাম, যা তাহলে কি আর দে আর নাও নট সেম। এবার তারা কিন্তু সেম হলো না। তাহলে কি হবে? এখন কি হবে? তাও তো মুশকিল হলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু del X mixing and del G mixing equal to 0 হবে না, কি হবে? প্রশ্ন হলো তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে del G mixing equal to নেগেটিভ হবে and del S mixing equal to পজিটিভ হবে। এটা নেগেটিভটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে নেগেটিভ হবে। বোঝা গেল? এটা যেহেতু এখানে ডিফাইন্ড গ্যাস আছে, এটা N2 এটা N2 ঠিক আছে, কিন্তু এখানে তো O2 আছে, দ্যাটস ওয়াই they are now not same, they are dissimilar. So that's why in that case del S mixing and del G mixing 0 হবে না। যদি সেম গ্যাস মেশে, সে কোয়ান্টিটি যাই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে del G mixing and del S mixing equal to 0 হবে। কিন্তু যদি সেম গ্যাস না হয়ে আলাদা গ্যাস মিক্সিং করে, তাহলে সেক্ষেত্রে কোয়ান্টিটি যাই হোক না কেন, del G mixing always positive, del S mixing always positive and del G mixing always negative. Okay, যেহেতু এখানে N2 আর O2 আছে, obviously N2 আর O2 are not same, so that's why del G mixing equal to negative, del S mixing equal to positive. Okay, so now that's it, এটা দিয়ে শেষ হলো।